আগের দিন এটা হয়েছিল। এদের আরেকটা নাম কি? এদের আরেকটা নাম হচ্ছে বর্গীয় বর্ণ। কেন না এদের এক একটা বর্গে ভাগ করা যায়, তাই তো। স্পর্শ বর্ণ কেন না এদের উচ্চারণের সময় আমাদের যে টোটাল বাকযন্ত্রের সিস্টেম তার কোনো না কোনো অংশকে স্পর্শ করে, সেই জন্য এদেরকে স্পর্শ বর্ণ বলা হয়। আর এদেরকে 5টা বর্গে ভাগ করা যায়, তাই এদের নাম হচ্ছে বর্গীয় বর্ণ। এদের মোট সংখ্যা কটি আছে? 25টি। কটি বর্গে ভাগ করা যায়? 5টি। তাহলে কটি, প্রত্যেকটি বর্গে কটি করে ধ্বনি থাকে? 5টি। ধ্বনি বা বর্ণ যখন বলবো বা শুনবো তখন ধ্বনি, যখন লিখবো বা পড়বো তখন সেটাই হয়ে যাচ্ছে বর্ণ। যখন ঘরে আছিস তখন সোনার চাঁদ ছেলে, যখন স্কুলে যাচ্ছিস তখন তুই হয়ে যাচ্ছিস ছাত্র বা ছাত্রী, তাই তো। ঠিক আছে, এর বাইরে এবারে কি আছে? य व र ल, य व र ल। আমরা বাংলায় উচ্চারণ করি জ ব র ল। তোমরা যেটা পড়েছো বর্ণ পরিচয়ে অন্তস্থ জ র ল ব, তাই তো। আমি কিন্তু সেভাবে লিখিনি, আমি কিভাবে লিখেছি? য় ব র ল, এদের জায়গাটা পাল্টে দিয়েছি। এই নামে একটা খুব বিখ্যাত বই আছে, কার লেখা? সুকুমার রায়। তাহলে এরকম লিখলে তো বইটা হতো না, নাকি হতো না তো? তাহলে সুকুমার রায় যে হজবরদ লিখেছেন পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, এই নামটা দেওয়ার পিছনে। যাই হোক, সেই কারণটা তোমরা বড় হয়ে রিসার্চ করবে। এখন আমার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে এটাই যে আমি কেন য় ব র ল লিখলাম। এইগুলোর দুটো নাম, এক হচ্ছে অন্তস্থ বর্ণ, আর আরেকটা হচ্ছে, এদের আরেকটা নাম হচ্ছে সেমি ভাওয়েল, অর্ধস্বর। বাংলা ভাষায় পড়েছো ইয়র ডাব্লিউ, এই দুটো হচ্ছে ইংরেজি ভাষা। ইয়র আর ডাব্লিউ এগুলো সেমি ভাওয়েল। তো কি করে সেমি ভাওয়েল হলো? নিশ্চয়ই ইংরেজি মাস্টারমশাই পড়িয়েছে। ওয়াই ডাব্লিউ সেমি ভাওয়েল। ঠিক আছে, আমাদের 4টে কি করে হলো? আর সেমি ভাওয়েল বা কেন? যেহেতু এরা ব্যঞ্জন বর্ণের ঘরে আছে তাই এরা ব্যঞ্জন বর্ণ। কিন্তু এইগুলো তৈরি কি করে হয়েছে জানো? পড়ো তো, দ্রুত পড়ো, আরো দ্রুত পড়ো। উচ্চারণটা কি? অর্থাৎ হ্রস্বই বা দীর্ঘের সঙ্গে অযোগ করে এটা তৈরি হয়েছে অন্তস্থ জটা। তাহলে আমি বলতে পারি হ্রস্বই বা দীর্ঘই যুক্ত অ সমান অন্তস্থ য়, অন্তস্থ য়। এবং এটা তোমরা সন্ধি করার সময়ও পড়েছো। প্রতিযুক্ত অন্ত সমান প্রত্যন্ত। কি করে করলে? ই আর অ মিলে য় হলো। হ্রস্ব দীর্ঘ এর পরে কি থাকে? ও।
মধুযুক্ত অরি, মধ্বরি করেছো তোমরা, শুনতে দিচ্ছে। তাহলে হ্রস্ব বা দীর্ঘ এর সঙ্গে অ যোগ করলে হয় ও। হ্রস্ব দীর্ঘ এর পরে কি আছে? রি। সংস্কৃতে দীর্ঘ রিও থাকে। রি বা দীর্ঘ রি এর সঙ্গে অ যোগ করলে হয় র। হ্রস্ব দীর্ঘ রি, রি এর পরে কি থাকে? এখন তো উঠিয়ে দিয়েছে বর্ণ পরিচয় থেকেও। রি এর পরে কি থাকে? লি। লি যুক্ত অসমান ল। তাহলে স্বরবর্ণের যে সিকোয়েন্স মানে ক্রম যেটা আছে, অর পরে হ্রস্ব দীর্ঘ রি লি, সেই সিকোয়েন্স অনুযায়ী, সেই ক্রম অনুযায়ী তাহলে পরপর কি হবে? য় ব র ল। আমি দেখো য় ব র ল এইভাবে লিখেছি, বোঝা গেল? তাহলে এরা ব্যঞ্জন হয়েও দুটো স্বরের সংমিশ্রণে গঠিত হয় বলে, দুটো স্বরের সংযোগে গঠিত হয় বলে এদেরকে অর্ধস্বর বলা হয়। অর্ধস্বর মানে কি? অর্ধস্বর মানে অর্ধব্যঞ্জন, তাই তো? গ্লাসটা অর্ধেকটা ভর্তি আছে মানে কি? অর্ধেকটা খালিও আছে। তো স্বর আর ব্যঞ্জন বর্ণ তো দু রকমের, ধ্বনি দু রকমের। তাহলে অর্ধস্বর মানে বাকি অর্ধেকটা কি? ব্যঞ্জন। যেহেতু ব্যঞ্জনের দলে আছে তাই এদের চরিত্রটাকে আমরা ব্যঞ্জন বলছি। আর যেহেতু এরা দুটো স্বরবর্ণ নিয়ে গঠিত হচ্ছে তাই এদেরকে স্বর বলছি। তাই এটা না স্বর না ব্যঞ্জন, তাই একে বলা হয় অর্ধ স্বর। অন্তস্থ বর্ণ কেন বলা হয় আমি আজও বুঝতে পারি। ঠিক আছে, অনেক বইয়ে দেখবে লেখা আছে যে স্পর্শ বর্ণ এবং কুষ্ম বর্ণের মধ্যে থাকে বলে, অন্তে থাকে বলে এদেরকে অন্তস্থ বর্ণ বলা হয়। তো শুধু এই কারণে হতে পারে এটা আমার বিশ্বাস হয় না যে এই কারণে ব্যঞ্জন বর্ণের ওরকম নাম হতে পারে। বলা হচ্ছে যে স্পর্শধ্বনি আর ঊষ্মধ্বনি তার মাঝে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? আমরা সিকোয়েন্স অনুযায়ী পরপর সাজিয়েছি, কিন্তু উচ্চারণ করার সময় কি মাঝে অবস্থান করে? কাজে অন্তস্থ বর্ণ কেন এর নাম হয়েছে আমি কিন্তু বলতে পারবো না। তাহলে তোমাদেরকে যদি প্রশ্নে আসে কি লিখবে? প্রশ্নে তোমাদের বইয়ে যেটা আছে সেটাই লিখবে যে স্পর্শ বর্ণ এবং এর পরে যেটা আছে কি কি আছে? স স স তারপরে হ, এই চারটে আছে। এই চারটে হচ্ছে ঊষ্ম বর্ণ। তোমাদেরকে বলতে হবে স্পর্শ বর্ণ এবং ঊষ্ম বর্ণের মাঝখানে এদের অবস্থান, তাই এদেরকে বলা হয় অন্তস্থ বর্ণ। মাঝখানে অবস্থান মানে আমাদের যে বর্ণমালা যেটা আমাদেরকে পড়ানো হয় সেই বর্ণমালার তালিকায় এদের অবস্থানটা হচ্ছে স্পর্শ বর্ণ এবং ঊষ্ম বর্ণের মাঝে, তাই এদেরকে অন্তস্থ বর্ণ বলা হচ্ছে। কিন্তু আমি নিজে এই শব্দটাকে খুব একটা গুরুত্ব দিই না, আমি চরিত্র অনুযায়ী মানুষকে বিচার করি। ঠিক আছে, তো সেই কারণে য় ও র ল এ আমার কাছে অর্ধস্বর বা সেমি ভাবেল হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা পরীক্ষা দেবে, তোমাদেরকে অন্তস্থ বর্ণ লিখতেই হবে। পরিষ্কার? এরপরে য় ব র লর পর কি আছে? আমি যে তিনটে স উচ্চারণ করলাম, তিনটে স উচ্চারণ করা সত্যি আমাদের পক্ষে খুব কঠিন। বাঙালি জিউ হয়, সঠিকভাবে আমরা যদি খুব সচেতনভাবে চেষ্টা না করি তাহলে আমরা তিনটে স আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে পারি না। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন কিন্তু এই তিনটে স পৃথক পৃথকভাবে এক এক রকমভাবে আমরা উচ্চারণ করতে পারি না। আমাদের তিনটে স মানে একটাই স। এবং একজন মাস্টারমশাইয়ের কাছে শুনছিলাম, আমি যার কাছে পড়ি এখন, তিনি বলছেন আমরা আসলে তালে বসটাই উচ্চারণ করি। হ্যাঁ, পড়ার কোনো শেষ আছে নাকি? এক রামকৃষ্ণদেব বলেছিলেন যতদিন বাঁচি ততদিন শিখি।
তুই কি করবি বল? তোকে আজকে তোর বাবা মা বললেন যে শোন, কাল থেকে তুই আর পড়িস না, তোর পড়া করার দরকার নাই, তোর পড়তে কষ্ট হয় তো, তোর পড়া করার দরকার নাই। বল তুই কি করবি এবারে? তুই সময়টা কি করে কাটাবি? সকাল থেকে তুই ক্রিকেট খেলতে শুরু করবি, ভালো লাগবে সকাল থেকে রাত পর্যন্ত? কোথাও আড্ডা মারছিস, আটচালায় গিয়ে করে বসে আড্ডা মারতে শুরু করলি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আড্ডা, তোর কদিন ভালো লাগবে? একদিন, দুদিন, 3 দিন, এইটুকু ম্যাক্সিমাম। তারপরে ওটাও আর ভালো লাগবে না। পড়াশোনাটা এমন একটা জিনিস, যদি ভালোবাসতে পারিস কোনোদিন ওটা বোরিং লাগবে না। এবং পড়ার হাজার রকমের বিষয় আছে। তো পড়া মানে তো শুধু আমাদের যে টেক্সট বই আর সহায়িকা এগুলো মুখস্থ করা নয়। আমরা যেগুলো লেখাচ্ছি পড়াতে পড়াতে, বা প্রাইভেট মাস্টারমশাই যেগুলো মুখস্থ করতে দিচ্ছেন, নোট মুখস্থ করা, পড়া মানে কি শুধু এটাই? এর বাইরে পৃথিবীর বহু কিছু জিনিস আমাদের জানার আছে, এবং সেই বিষয়ের হাজার হাজার বই আছে। তোমরা চিন্তা করো, একটা অদ্ভুত ব্যাপার কালকে দেখলাম। আইসল্যান্ড নামে একটা জায়গা আছে, বলছে যে এলাকাটা 95%, মানে ওই দেশটার 95% হচ্ছে গ্রিন। ঠিক আছে, মানে গাছপালায় ভরা। সেই দেশটার নাম কি? আইসল্যান্ড। মাত্র 5% বরফ আছে, 5% আইস আছে। সেই দেশটার নাম হচ্ছে আইসল্যান্ড। আর যে দেশটার 95% আইস, বরফ, সেই দেশটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। আচ্ছা, এবারে এই যে তথ্যটা তোমাদেরকে জানালাম, এরপরে তোমাদের মনের মধ্যে কৌতূহল হওয়া উচিত যে কেন তাহলে এরকম বিপরীত নাম কেন হচ্ছে। এর উত্তর আমি দিতে পারবো না, কিন্তু কৌতূহল যদি জাগে তোমার মনের মধ্যে, তুমি তো খুঁজে বেড়াবে। আমাদের মনের মধ্যে যখন কৌতূহল তীব্র হয়, যে কোনো জায়গা থেকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, বই পড়তে শুরু করব, আপনি জানতে পারবে কিভাবে তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি এভারেস্টে গিয়েছিলেন, পৌঁছেছিলেন। জানতে ইচ্ছে করে না যে এত প্রতিকূলতা অতিক্রম করে কিভাবে তারা জয়লাভ করেছিলেন? ইচ্ছে করে না? সব জানতে পারবে, পড়তে হবে। তো যার জন্যে আমি এখনো পড়ি, এবং মরার দিন পর্যন্ত যদি আমার শরীরে কুল হয় আমি পড়ব। আরেকটা বিষয়, পড়ার ব্যাপারে খাদ্য বিচার করো না। এটা আমাদের জন্য নয়। তোমাদের যা বয়স তাদের ছোটদের বই পড়ার কথা, তাই তো? আমি বলবো অতি অবশ্যই শুধু ছোটদের বই পড়বে, কিন্তু যদি কোনো বড়দের বই হাতের নাগালে পেয়ে যাও, ছেড়ো না। এ সুযোগ ছাড়া যায় না। বই পড়ার ব্যাপারে আমি খাদ্য বিচার করি না। এখন বুঝতে পারবো না, বয়স যখন হবে তখন নিশ্চয়ই এটা বুঝতে পারবো। ঠিক আছে, যাক, পড়তে পড়তে অন্য প্রসঙ্গে চলে গেলাম। এরপরে যেটা বলছিলাম, আমরা 3টে স, আমাকে যদি তোমরা জোর করে বলো যে স্যার 3টে স উচ্চারণ করে দেখান, আমি 3টে স উচ্চারণ করে দেখিয়ে দিতে পারবো। এটা আমার পাণ্ডিত্য দেখানো হবে। কিন্তু যখন মানুষের সঙ্গে কথা বলি, তখন কি বানান অনুযায়ী আমরা উচ্চারণটা আমি করতে পারি, বা সেটা করার কথা কি আমার মনে থাকে? থাকে না। এই যে বাংলা ভাষায় এই সটাই আমরা উচ্চারণ করি, কিন্তু প্রকৃতপক্ষে 3টে স আছে। আচ্ছা, এই 3টে স 3 রকমের নাম আছে। তোমরা কি করে উচ্চারণ করবে? এইটার নাম কি? তালব্য স। আচ্ছা, তোমরা মনে করে দেখো আগের দিনের ক্লাসে কি করিয়েছিলাম। তালব্য বর্ণ কোন কোন গুলো? চ, ছ, জ, ঝ, ইয়। ইয়টা বাদ দাও, চ, ছ, জ, ঝ, স। উচ্চারণ করো। চ, ছ, জ, ঝ এর পরে এইটা উচ্চারণ করে দাও। উচ্চারণ করো, দেখো এইটা সঠিক উচ্চারণ তোমাদের মুখ থেকে বেরোবে।
জিভটা কোথায় ঠেকছে শুধু খেয়াল রাখো, যেখানে চ ছ জ ঝ উচ্চারণ করছো সেখানে জিভটা ঠেকা। মানে মনে করো ইউ এর পরিবর্তে ওখানে শটা আছে, চ ছ জ ঝ শ, চ ছ জ ঝ শ, ঠিক আছে? তালুতে উচ্চারণ হয়, তাই এইটার নাম হচ্ছে তালব্য স। আচ্ছা, এরপরে এইটার নাম হচ্ছে মূর্ধন্য স। মূর্ধায় উচ্চারণ করতে হবে। মূর্ধায় কি উচ্চারণ করি? সেই জিভটা ডিগবাজি দিয়ে দেয়, ডট 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 স, ডট 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 স, ডট 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 স, ঠিক আছে? ওই যে এইটা মূর্ধায় উচ্চারিত হয়, তাই এইটার নাম হচ্ছে মূর্ধন্য স। আর এইটা কি নাম? দন্ত স। মানে দাঁতে উচ্চারণ হবে। দাঁতে কি কি বর্ণ উচ্চারণ হয়? তথ তথ ন, নটা বাদ দিয়ে দাও, তথ তথ স, তথ তথ স, ঠিক আছে? বোঝা গেল তিনটা শয়ের উচ্চারণ? দেখো, এইটা শুধুমাত্র জানার জন্য। আমি আবার বলছি, আমরা যখন কথাবার্তা বলি তখন এত কষ্ট করে উচ্চারণ করার কোনো দরকার নেই। মুখ দিয়ে যে শটা বেরোবে আমরা সেইটাই উচ্চারণ করব। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেও কিন্তু আমি যেটা বলতে চাইছি তার মানেটা বুঝতে পারবে। কাজেই এই যে তিনটে শয়ের যে 3 রকমের উচ্চারণ, এটা শুধুমাত্র তোমাদের জানার জন্যে। আমাদের ব্যবহারিক জীবনে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কষ্ট করে জিভটাকে ওইখানে নিয়ে গিয়ে উচ্চারণ করতেই হবে এরকম কোনো প্রয়োজন নেই, অন্তত আমাদের বাংলা ভাষা, ঠিক আছে? এবার এদের একটা ভাই আছে হ। হ একদম গলায় উচ্চারণ হচ্ছে, দেখো, হ হ হ। তো এই যে 4টে ধ্বনি রয়েছে, এই 4টে ধ্বনি যখন আমরা উচ্চারণ করি, করো তোমরা, দেখো বাতাসটা জোরে বেরোচ্ছে। সামনে হাত দাও, নাহলে কিছুতেই বুঝতে পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি? এগুলো উচ্চারণ করার সময় কি হচ্ছে? শ্বাস বায়ুর প্রাধান্য থাকছে, আর আমরা বেশি বেশি করে শ্বাস বায়ু বের করে এটা দীর্ঘ সময় ধরে উচ্চারণ করতে পারবো। কি করতে পারছি কিনা? এই জন্যে এগুলোর নাম হচ্ছে উষ্ণ বর্ণ। এগুলোর নাম হচ্ছে কি? কটি আছে? এদের মধ্যে দেখো 3টে স যখন উচ্চারণ করছো সিস দেওয়ার মতো আওয়াজ হচ্ছে। সিস দেওয়ার মতো আওয়াজ হচ্ছে কিনা? তাই এগুলোর আরেকটা নাম সিস ধ্বনি, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? এখনো পর্যন্ত আমরা কি জানলাম? আমাদের বর্ণমালায় মোট স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ কটা আছে? 25টি। তারপরে কি রয়েছে? অন্তস্থ বর্ণ। বর্ণটা লিখলাম না, কটি আছে?
চারটি। তারপরে কি আছে? উষ্ম বর্ণ কটি আছে? চারটি। তাহলে টোটাল কত হলো? হয়েছে? টোটাল হলো আমার ইয়েতে ভুল হয়নি তো যোগে? আচ্ছা, এরপরে দুটি রয়ে গেল। এক হচ্ছে ঢাল আর তলোয়ার, ঠিক আছে, আর এক হচ্ছে মুছে দাও। এবারে চিনতে পারছো? অনুসার বিসর্গ, ঠিক আছে। এরা না পড়ে স্বরের দলে, না পড়ে ব্যঞ্জনের দলে। এদের ব্যবহারটা ব্যঞ্জনের মতো, কিন্তু দেখবে ব্যঞ্জন বর্ণের পরে যখন হসন্ত দিই, অনুসারের পরে কিন্তু হসন্ত দিই না যখন বর্ণ বিশ্লেষণ করি। যেমন ধরো মাংস, মাংস ম আ অনুসার স অ, এভাবেই তো করেছো তোমরা। তো এই যেমন ব্যঞ্জন বর্ণ, এর সঙ্গে অ কিংবা আ নিশ্চয়ই থাকার কথা, তাহলে যুক্ত মুখ হতো, হসন্ত হতো। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এদের পরে কোনো স্বরবর্ণ থাকতেই পারে না। এরা একদম পিওর ব্যঞ্জন বর্ণ, কিন্তু এদের সঙ্গে হসন্ত লাগানো যায় না। এরা পরবর্তী কোনো স্বরের সঙ্গে যুক্ত হতে পারে না। তবে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হতে পারে না বলে এদেরকে বলা হচ্ছে অযোগ যোগ, যুক্ত হতে পারে না, অযোগবাহ বর্ণ। এবং এরা কোন স্বরের আশ্রয় ছাড়া উচ্চারিত হতেও পারে না। অনুসার ক এরকম কিছু হবে? হবে কি? আগে কোন একটা স্বর থাকতে হবে। অঙ্ক হতে পারে, আচ্ছা শঙ্ক হতে পারে, মানে আসুক বা না আসুক উচ্চারণ হচ্ছে। তাহলে শঙ্করে কি আছে? তালবস্য অ, তারপরে অনুসার। দেখো একে আগে স্বরবর্ণ নিতেই হবে। আরে যে কোনো আবল তাবল একটা শব্দ বলো, পিঙ্ক, পিঙ্ক, ঠিক আছে। তাহলে কি হলো? প ই অনুসার। দেখো আগে স্বরবর্ণ থাকতেই হবে। তাহলে স্বরবর্ণের আশ্রয় নিয়ে এরা উচ্চারিত হয়, তাই এদের নাম হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। তাহলে আশ্রয় স্থানভাগী বর্ণ কটা আছে বা অযোগবাহক বর্ণ কটা আছে? তাহলে মোট কটা হলো? স্বরবর্ণ কতগুলো পড়েছিলাম আমরা? 11টা। লিখাকে যদি ধরি 12টা, তাহলে মোট আমাদের কটি বর্ণ হচ্ছে? 46টি। এইবারে স্যার বলছি চন্দ্রবিন্দুটা, আমি তোমাদেরকে বলি চন্দ্রবিন্দু কোনো বর্ণই নয়। বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, চন্দ্রবিন্দু কোনো বর্ণ নয়। তাহলে স্যার চন্দ্রবিন্দুটা কি? হ্যাঁ স্যার, চন্দ্রবিন্দুটা যে কি সেটা বলতাম, কিন্তু ঘন্টা পড়ে গেছে। অতএব এর পরের ক্লাসে বলবো চন্দ্রবিন্দুটা কি। ঠিক আছে, কোনো শব্দ করবে না।